আঘাত করে কিনা, কারণ শব্দ তো শ্বাসাঘাত থেকে হয়, মানে এটা সাউন্ড যখন বেরোয়, হারমোনিয়ামে যেমন ব্লো টানলে শব্দ বেরোয়, বা কাশিতে যেমন বাদ দিলে বাতাসে কম্পনে শব্দ বের হয়, তো এটাও তো আমাদের জিহ্বা, দাঁত, মুখগহ্বর এর সঙ্গে ঘর্ষণের ফলে শব্দটা হয়। এবং দেখেন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি নিপাতন নিষিদ্ধ কি, লবণ বানান মূর্ধন্য, বিপণন বানান মূর্ধন্য, কিন্তু আপনারা কেউ লবণ উচ্চারণ করেন তো যে মূর্ধায় লাগে কিনা, দাঁতের গোড়ায় না লেগে জিহ্বে একটু উল্টে যায় কিনা? তাহলে আদি ব্যাকরণ যে করেছিল পাণিনি, উনি কিন্তু ঠিকই করেছিলেন, এটা নিয়মের মধ্যে, যেহেতু মূর্ধায় আঘাত করছে। আপনি সন্তরণ যখন বলবেন তখন ন আর তোয়া জিভটা কিন্তু দাঁতের গোড়ায় লাগে, কিন্তু লবণ বললেই জিভটা একটু উল্টে যায়, পুরো না, অর্ধেক উল্টে যায়, অর্থাৎ দন্ত মূলে আর থাকে না, সে মূর্ধার দিকে ছুটে যায়, তাহলে ওটা মূর্ধন্য। এটাও কিন্তু ব্যাকরণ সম্মত, কিন্তু আমরা ব্যাকরণ বইয়ে যেভাবে এটা নিপাতনের সিদ্ধ হিসাবে আমাদের শিখিয়েছে যে বিপণন, পানি দুইটা বানান, একটা হলো হাত, একটা হলো জল, যেটা হাত সেটা মূর্ধন্য, এটা কিন্তু পানি ওইটা যে শব্দের সঙ্গে উচ্চারিত হইতো ওটা মূর্ধায় লাগতো। তাই এই নিপাতনে সিদ্ধ বলে নিয়েছি মনে রাখার জন্য বটে, কিন্তু এগুলোরও ফনেটিক ব্যাখ্যা আছে যে কেন সে মূর্ধন্য হচ্ছে। অনেকেই, আমি রুদ্র মোহাম্মদ শহীদুলের উপরে গবেষণা করেছিলাম, উনি এই নয়ের ব্যবধান ভেঙে দিয়েছেন ওনার কবিতার উদ্ধৃতিতে। আমি যখন বইতে লিখি ওনার কবিতার উদ্ধৃতি দিলে আমি দন্তন্য মূর্ধন্য লিখিনি, নিচে লিখে দিতাম যে কবি প্রবর্তিত বানান রীতি অনুসৃত হয়েছে, আমার লেখা আমি রেখেছি। উনি সহজ করতে চেয়েছিল এবং কেউ কেউ উদ্বুদ্ধ হয়েছিল, কিন্তু সহজ করা মানে সব এক বানিয়ে দিলেও ওই ডাইভার্সিটিটা না থাকলেও ওই সৌন্দর্যটা থাকে না, সৌন্দর্যটা থাকে না। আমরা মাঝে মাঝে বলি যে বন্ধুদের আড্ডা যেগুলো বলা যায়, তোমরা যে হিন্দুদের তাড়াই দিবা, তারপরে কিন্তু কষ্ট পাবা যে আমার ডাইভার্সিটি নাই, আর এ পাশের বাড়ি ছিল নাই, এখন বুঝতেছো চলে গেলে ভালো, চলে যাওয়ার পরে কিন্তু কাঁদবা, ডাইভার্সিটি নাই তখন কাঁদবা। অতএব আগে থেকে ভাবো, একটু সবারটা তো বলা যায় না, ওরকম বন্ধুদের আড্ডাই বলি, যারা একটু প্রগতিশীল চিন্তা করে তাদের বলি, তাদের বলে লাভ কি, তারা তো এটা এর সাথে যুক্ত না, তারা তো ডাইভার্সিটিটা চায়। এই ডাইভার্সিটি কিন্তু বানানের মধ্যে থাকে, সেখানে তাহলে আমরা ঋ রসয়ের মধ্যে শয়ের পরে যদি মূল শব্দ হয় তখন আমরা মূর্ধন্য স্বর কথা ভাববো। তারপরও ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কেমন থাকে? ওই যে বিদেশি শব্দ আসলে সেখানে আমরা এই নীতিটা ফলো করবো না। আবার রিরার নাই, তার মাঝখানে রিরার পরে আরেকটা বর্ণ আছে, তারপরও মূর্ধন্য হয় কেন? নারায়ণগঞ্জের ন, র, অ, তারপরে ন, ওই ন মূর্ধন্য হচ্ছে কেন? রামায়ণে ম, রয়ের পরে ম অন্তস্থ, তারপরে ন, এটা খেয়াল করেছেন কখনো? যে সরাসরি তো রয়ের পরে নাই। নারায়ণগঞ্জে একটা বর্ণ আছে, রামায়ণে দুটো বর্ণ আছে, গ্রামায়ণে গয়রফলা ম অন্তস্থ, তারপরে গিয়ে ন, সেই ন আমি মূর্ধন্য লিখছি। এইখানে হলো যে রিরস্বয়ের পরে যদি কোমল ধ্বনি থাকে, নারায়ণে অটা এত কোমল, অ ম এগুলো এত কোমল, কখনো কখনো ব এত কোমল যে ওই রয়ের ধাক্কাটা আমার মূর্ধায় লাগে, রয়ের পরে ন বলতে গেলে মূর্ধায় লাগে, যে কারণে আপনি বলতে পারেন যে না অয়ের পরে কেন আমি মূর্ধন্য দিলাম, এটা অয়ের পরে দেইনি, আসলে ওর আগে যে র ছিল ওই রটা এত রুদ্রমূর্তির, এত তীব্র যে মাঝখানের কোমল ধ্বনিগুলোকে সে ছাড়িয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে তো? যদি কখনো বোঝা না যায় নোট করে রাখেন, পরে প্রশ্নের সময় বলেন। হ্যাঁ, আমি আমার মতো করে বলে যাই সময় বাঁচানোর জন্য। তাহলে আমরা র শয়ের সবচেয়ে বেশি ভুল হয়। আর কোথায় ভুল হয়? মানে যে বর্ণগুলো একাধিক বর্ণ আছে সেগুলোতে ভুলের সংখ্যা বেশি, সে স্বরবর্ণ হোক আর ব্যঞ্জন বর্ণ হোক। স্বরবর্ণ কি, যেখানে রস্যি দীর্ঘ আছে ভুল হয়, রস্যু দীর্ঘ আছে ওখানে ভুল হয়, আর এইখানে রয়ের ভুল হয়, শয়ের ভুল হয়, আর বয়ের ভুল কম হয়। কেন? আমাদের একটা ব আর একটা ব অন্তস্থ ব, যেটা সংস্কৃতে খুব উচ্চারিত হয়, বাংলায় এটা ওয়া উচ্চারিত হয়, বিশ্ব শয় ব ফলে ওই বটা আমরা শয়ের দীপ্ত উচ্চারণ করি, বিশ্ব বলি, ওটা আসলে ওয়া, যে কারণে ওই ভুলটা আমরা করি না, আমরা ব ফলা বসিয়ে দিই, ওটার উচ্চারণ কিন্তু ওয়া, যেটা সংস্কৃতে স্বামী না বলে স্বামী বলে, হ্যাঁ, স্বস্তি না বলে স্বাস্তি বলে, আমরা স্বাস্তি বাংলায়ও লিখি, স্বাস্তি বলে, ওইটা ওই বটা ওয়া উচ্চারণ, অন্ত বটা আমরা বর্গীয় বটাই ব্যবহার করি, যে কারণে এই বানানে এতটা সংকট এখানে হয় না। সংকট হয় শয়ের ক্ষেত্রে, সংকট হয় নয়ের ক্ষেত্রে, সংকট হয় রস্যির ক্ষেত্রে, সংকট হয় দীর্ঘের ক্ষেত্রে।
এই দুইটা স্বরবর্ণ আর দুইটা ব্যঞ্জন বর্ণ ব্যবহারের ক্ষেত্রে যে সংকট হয়, সেই সংকটটা আমরা লেখকরা একটু সতর্ক থাকলেই কাটিয়ে ওঠা যায়। সম্প্রতি আমি ইঞ্জিনিয়ারদের যখন বুনিয়াদী প্রশিক্ষণ হয় তখন আমাকে মাঝে মাঝে ডাকে, ইঞ্জিনিয়ারদের, পুলিশদের, তথ্য ক্যাডারের। তো যখন আমি বানানের ভুলগুলো নিয়ে বলি, নমুনা হিসেবে বলি যে 4টা লাইন লেখেন, তো এরা বুয়েট থেকে পাশ করা, বিসিএস পাশ করা, চাকরিতে জয়েন করেছে, তো দেখলাম দু একটা টুকটাক ভুল করে। যখন আমি বলি এটা আমার এ ঠিক করে দেবে, ওই অপারেটর, কম্পিউটার অপারেটর ঠিক করে দেবে, আমি নিশ্চিত কম্পিউটার অপারেটর জানে, কারণ সে এই শব্দগুলো লিখতে লিখতে অভ্যস্ত। ও কারণ না জানলো, ব্যাখ্যা না জানলো, ও কিন্তু প্র্যাকটিক্যালি পারে। কিন্তু ও যদি ভুল করে, সেই ভুলটা যে ভুল কিংবা এটা যে ঠিক হয়েছে, এইটা বোঝার জন্য তো আপনার দরকার। তো আপনি এটা বুঝতেছেন না, বলতে ও ঠিক করে দেবে, ওর উপর ডিপেন্ড করতেছেন। ও যদি ভুল বানান দিয়ে ফেলে, তো ভুল বানান দিয়ে ফেললে কি হবে, এটা আপনার মর্যাদার ব্যাপারে, তার চেয়ে অর্থ বদলে যায়, শব্দের ক্ষেত্রে অর্থ বদলে যায়। একটা জ্যোতি চিহ্ন এদিকে ওদিকে অর্থ বদলে যায়। যে গ্রামে আমরা রাস্তাঘাটে এখানে প্রস্রাব করিবেন না করিবেন নাটা একটু এরা অনেক কিন্তু মজা করে দেয়, তো অর্থ কিন্তু বদলে যায়। এবং আরো কিছু জায়গায় ভুল হয় সেটা আমরা একেবারে খেয়ালই করি না। এই যে আমার কাছে রুমুর একটা বই আছে, আমি দেখলাম, হলো এক শব্দ দুই শব্দ জনিত ভুল হয়। হ্যাঁ, কোনটা এক শব্দ হবে, সমাসবদ্ধ পদ হলে এক শব্দ হবে, এটা আমরা মুখস্থ করেছি ক্লাস 8-9-এ। সমাসবদ্ধ শব্দ এক পদ ব্যবহৃত হয়, এই শব্দটা পড়ছি। কিন্তু কোন শব্দটা সমাসবদ্ধ, এইটা আমরা অনেক সময় না বুঝে ভুল করি। যেমন বিমানবন্দরেও লেখা দেখবেন যে ধূমপান মুক্ত এলাকা, এটা কি 3টা শব্দ হবে? ধূমপান মুক্ত এলাকা, এটা কি 2 শব্দ না 3 শব্দ? 2 শব্দ। 2 শব্দের কোনটা কি কি? ধূমপান একসাথে, মুক্ত আলাদা। মুক্ত, ধূমপান থেকে মুক্ত আলাদা, এলাকা 3 শব্দ, এলাকাও আলাদা। তাহলে 3টা হয়ে গেল। তাহলে ধূমপান মুক্ত এলাকা, কোনটা মুক্ত? এটা কি এলাকাটা মুক্ত না এলাকাটা ধূমপান থেকে মুক্ত? ধূমপান। তাহলে শব্দটা হওয়া উচিত ধূমপান মুক্ত এক শব্দ, তারপরে এলাকা। তাহলে ধূমপান থেকে মুক্ত এলাকা। কিন্তু আমি যদি মুক্ত এলাকা একসাথে লিখি, তাহলে এটাও কিন্তু শুদ্ধ শব্দ, সেটা কি ধূমপানের জন্য এটা মুক্ত এলাকা। অর্থ উল্টে গেল না? ধূমপানের জন্য মুক্ত এলাকা মানে ইংরেজিতে দেখেন আমরা ভুল করি না। স্মোকিং ফ্রি জোন, স্মোকিং ফ্রি জোন যখন লিখি, স্মোকিং ফ্রি একটা হাইপেন থাকুক বা না থাকুক, বুঝি যে স্মোকিং ফ্রি মানে এখানে করা যাবে কি যাবে না? যাবে না। যাবে কেন? স্মোকিং ফ্রি, হ্যাঁ, তাহলে ধূমপান মুক্ত এটা করা যাবে না। না না, ফ্রি মানে তো করা যাবে নাকি? কি ধূমপান মুক্ত, ধূমপান করা যাবে না, মুক্ত মানে ফ্রি জোন ফর স্মোকিং। ইংরেজিতে দেখলেন ঠিকই লেখে, তখন লেখে স্মোকিং ফ্রি জোন ফর স্মোকিং, তার মানে একটা জায়গা রাখা আছে, কর্নার করা আছে, ধূমপান করা যাবে, ধূমপান করা যায়। হ্যাঁ, তো এই যে দেখেন সাধারণ একটা ধূমপান মুক্ত এলাকা, কেউ বানান ভুল করে না, সবাই এখানে কঠিন কোনো বানানো নেই। কিন্তু এক শব্দ আর 2 শব্দ কোনটার সাথে কোনটা মিলবে, এই জিনিসটার ঘাটতি কিন্তু আমাদের ভিতরে আছে। ঘাটতি না থাকলেও কনফিউশন আছে। আসলে আমরা কনফিউশন গুলো তাড়াতে চাই। আমি প্রতিদিন এরকম অনেক ফোন পাই বানান টানানোর জন্য, অনেক বড় বড় জায়গা থেকে। তো আমি কনফিউশন এড়ানোর জন্য আমার ডিকশনারিটা দেখি, বলে দেওয়ার পরও যে ঠিক বললাম তো। তা আমার মেয়ে বলে যে বাবা, তোমার কাছে সবাই বানানের জিজ্ঞেস করে, তুমি ডিকশনারি দেখো। মা, আমি তো কম জানি, কিংবা আমার তো সন্দেহ আছে। ওদের তো সন্দেহ নাই, ভুল লিখে ফেলে। আমার সন্দেহ আছে, কনফিউশন আছে বলেই আমি নিশ্চিত হতে চাই। কার কাছে নিশ্চিত হব? আমার সে জানে এমন কেউ, তার কাছ থেকে, অথবা অভিধান থেকে। তো একজনে খুব ভালো জানে, ধরেন পাঠ্যপুস্তক বোর্ডের যে প্রধান সম্পাদক, তো উনি আমাকে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করতে, এই তখন এটা কি হবে, আপনার টেবিলে 4টা ডিকশনারি, আমার ডিকশনারি খোলার সময় আছে? এটাও কিন্তু বাস্তবতা। ডিকশনারি থাকলেও কিন্তু আমরা খোলার সময় পাই না, কিংবা ওই খোলার মতো একটা মানসিকতা আমাদের তৈরি হয় না। আবার খুঁজে বের করবো, আছে একজনের কাছে জিজ্ঞেস করি, হয়ে যায়। তো তখন আমি বলতাম যে এটা মনে রাখার ভালো পদ্ধতি হলো, যেটা আমি স্কুল জীবন থেকে ফলো করতাম, পাঠ্য বইয়ের বানানগুলো আমার ছবির মতো ভাসত। যে আমি তার অর্থ বা ভিতরে ব্যুৎপত্তি না জানলেও
আমি ছবিটা ব্যক্ত করলে বুঝতাম এখানে বানানের ঝামেলা আছে। এখন যখন আমি আমার নিজের লেখার প্রুফ দেখি বা সিনিয়র কারো লেখা দেখে দেই, আমি ওই এক ঝলক তাকালে অর্থাৎ এইভাবে তাকালে আমি বুঝি যে কোন শব্দটায় ঝামেলা আছে। মানে ওই আমার ছোটবেলার গেঁথে যাওয়ার শব্দ, তার যে ছবি, তার যে আকার, তা থেকে কোনো না কোনো বিচ্যুতি আছে। তখন আমি ওই শব্দটা দেখে ঠিক করি। হয়তো এক পৃষ্ঠা লিখতে হলে 1 মিনিটও লাগলো না, আমার তো পুরো শব্দ পড়তে হলো। আমি বললাম যে ভাই, আমার ভিতরে তো শব্দটা লেখা আছে। তারপরে যদি পাঠ্য বই ছোটবেলা থেকে এইভাবে একটু দেখে থাকি দেখবেন হবে, কিন্তু এখন পাঠ্য বইতে যে পরিমাণ ভুল থাকে এটা ফলো করার মতো অবস্থা নাই। বাংলা একাডেমির বইও ভুল থাকে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই দায়িত্ব নিয়ে বলছি যে সেইখানেও ভুল থাকে। এই ভুলের কারণ প্রতিষ্ঠান দায়ী নয়, একক কোনো ব্যক্তি দায়ী নয়। এখন পুরো সমাজ হলে যারা ভুল হয়েছে কি হয়েছে। আমি অনেক পাবলিশাররা জানি যে পাণ্ডুলিপি দিলে ও আর দেখেন, দাদা দেখে দিয়েছেন তো, হ্যাঁ ও ছবি দেয়, মানে ও মনে করে লেখকের তো ভুল থাকে। আমরা কিন্তু বসছি আজকে লেখকের স্বার্থ দেখার জন্য, যে আমি যদি একটা ভুল পাণ্ডুলিপি দিই, ওই যে ভাই বললেন যে টাকা চায়, তা চায়, ওটা চায়, আপনি যদি এরকম একটা পূর্ণাঙ্গ ভালো প্রকাশযোগ্য পাণ্ডুলিপি সত্যি হয়, তখন ও টাকা চাইতে ওর বুক কাঁপবে। কিন্তু সে টাকা চায় কেন? সে জানে আপনার ঘাটতি আছে। ঘুষ খায় কেমন? জানে যে ওর কাজের ভিতরে একটু না একটু ঝামেলা আছে, অথবা নির্ধারিত টাইমের আগেই সে কাজটা করতে চায়, তখন সে বামা টাকাই দেয় যে কিছু টাকা পয়সা দিলে এটা মিটেই নেবো আমি। তো ওই যে টাকা দিলে কি করে, ও আবার ওইটা ঠিকঠাক করার জন্য ওর কাছে পাঠায়। কারণ তখন যে টাকা দিচ্ছে বই প্রকাশের জন্য তো গালি দেবে, টাকাও দিলাম আবার ভুল বই কেন, তখন সে একটা প্রুফ রিডাবিলিটি দেখায়। এখন বাংলা একাডেমিতে আমি ওই অর্থে আমিও একজন প্রকাশক, কারণ প্রকাশকের চুক্তিটা আমার সাথে করতে হয়। তো যখন প্রুফ দেখতে দেব, বিশ্বাস করবেন যে আমি নির্ভরযোগ্য প্রুফ রিডার পাই না। যে নির্ভর করা যাবে পুরোপুরি সেরকম নির্ভরযোগ্য প্রুফ রিডার পাওয়া যায় না। একটা সময় বাংলা একাডেমির যারা চতুর্থ শ্রেণীর কর্মচারীও ছিল, তারাও প্রুফ দেখা জানত। আর এখন হলো যে এটা আমার দেখতে হবে কিনা, এটা প্রকাশক দেখে নেবে। তো নিজে নিজে না জানলে সে ভুল করলো কিনা কিভাবে দেখবো? কালকে একটা বই আমাকে এক বন্ধু কালকে দিল, ফ্ল্যাপ কয় লাইনের ফ্ল্যাপ থাকে? 7 লাইনের। এই ফ্ল্যাপও দেখি 4টা ভুল, 7-8 লাইনের ফ্ল্যাপও 4টা ভুল। কারণ ও যা লিখে দিয়েছে টাইপ করা, ওইটা প্রকাশক বা আর্টিস্টার দেখে নেই। কিংবা আর্টিস্ট যখন এটা কনভার্ট, প্রযুক্তির জন্য কিছু ভুল হয়, ও যখন এটাকে ইসে কনভার্ট করছে, ওই ছবি এডিট করার জন্য কিসে যায়, এক্সেলে বা অন্য জায়গায়, ওইখানে 6 ত, ক্ষিয় খ, 9 ত কিছু শব্দ ভেঙে যায়। এখন আমার জানতে হবে যে কোন শব্দগুলো ভেঙে যায়, সেগুলো আমি সতর্ক থাকবো। তো ওই সতর্ক না থাকার কারণে ভুলগুলো রয়ে গেছে। ভুল শুধু আমার জানার অভাবে হয় তা না, আমার সতর্কতার অভাবে হয়, সময়ের অভাবে হয়, কিংবা এক ধরনের এটা যে ওই যে ফরজ কাজ, এই বিবেচনাটা তৈরি হয় না বলেও হয়। আমি তো মনে করি যে নিজে একজন কবি, একজন লেখক যদি ভুল বানানে লেখে, কিংবা ভুল বানানে লিখেও যদি কাউকে পাঠানোর আগে ঠিক না করে কাউকে দিয়ে অথবা ডিকশনারি দেখায়, ওটাও এক ধরনের পাপ। ওই পাপ শব্দটাই বললাম যে ওটা এক ধরনের পাপ। তাহলে আমি লিখতে আসছি কেন? আমি লেখার তো বড় উদ্দেশ্য কি? আমরা যে বলি যে এটা লেখা, ধরেন সংবাদপত্রে একটা লেখা বা একটা কবিতা, একটা কি কাজ করে সমাজের জন্য বলেন তো? দু একজন একটা জবাব দেন, কি কাজ করে? একটা কবিতা লিখলাম, কি কাজ করে? নিজের সময় ব্যয় করে এই যে রান্না বান্না বাদ দিয়ে কবিতা লিখতেছে, বকা খান না? বকা দেয় না যে এই কবিতা নিয়ে আসে? তা আমি কেন করতেছি, কি করতেছি? সচেতন। এটা তো আমি কি বলা যায়, আমার ভিতরে একটা আইডিয়া আছে, সেটাকে আমি সেল করতে চাই। মানে বিপণনের ভাষায় বলছি যে আমার ভিতরে একটা কথা আছে, এই কথাটা আমি সেল করতে চাই, মানুষের কাছে দিতে চাই। সেই দিতে চাই, কিভাবে দিতে চাই? দিলেই তো হবে না, আমি তো ট্যাবলেট না যে গিলে দিলাম যে পানি দিয়ে খেয়ে ফেলা। তাহলে তার সঙ্গে আমার আরো কিছু আনুষঙ্গিক কি থাকে? আমি তখন তাকে আমি আইডিয়া সেল করবো, আইডিয়ার চেষ্টা করে দিলে কি করবো, সে যেন এন্টারটেইনড হয়। যে ধরনের গল্প লিখলে ওই রকম চরিত্র তৈরি করি, মাঝখানে একটু হাস্যরস আনি, কবিতা লিখলে একটু ছন্দ আনি, অন্তমিল আনি, প্রকৃতির বিবরণ আনি, নিসর্গের কথা আনি, যদি একটু বিনোদিত হয়। আর কি হয়, আলটিমেটলি পড়ে যেন সে কিছু না কিছু শিক্ষা লাভ করে। ভাই বলে যে মেসেজ দিতেছে, মেসেজ কি করে? মেসেজ টিচ দেয়, শিক্ষা দেয় যে হ্যাঁ তাহলে আমার এই জায়গাটাতে, এই জায়গাটা আমার আগে জানা ছিল না। শিক্ষা মানে এমন না যে অঙ্ক করো বা বাংলা শব্দার্থ করো, সেটা না। শিক্ষা নানাভাবে হয়। আমি এতদিন পরে এসে দেখলাম যে এই রাস্তাটা চারপাশে বড় বড় বাড়ি, আমি যখন আসছিলাম তখন একটাও ছিল। এটাও কিন্তু আমার কাছে এক ধরনের লার্নিং, যে নোয়াখালী শহরটা
এই 20 বছরে কতখানি বদলে গেছে। শিক্ষা মানে যে একেবারে ক্লাসরুমের শিক্ষা তা না, নানা রকমের শিক্ষা হয় প্রতি মুহূর্তে। ওই যে কোরআনে আছে না, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা, সেই শিক্ষা কি এমএ পাস করা, বিএ পাস করা তা না। আমি আগে যা জানতাম না সেটা অ্যাড করা আমার মধ্যে। শিক্ষার সংখ্যাটা এরকম যে আমি যা জানি নাই, এ যাবৎ জানি নাই, আমার বোধে আসে নাই বা নজরে আসে নাই, সেইটাকে অ্যাড করার শিক্ষা। আপা প্রিন্সিপাল ছিলেন, রিটায়ারমেন্টে গেছেন, ওনার শিক্ষার দরকার আছে। এখন এই সোসাইটিতে আগে যেভাবে যানবাহন ছিল, আর যানবাহন চেঞ্জ হয়ে গেছে, পথঘাট চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা ওই পথে যাওয়ার জন্য কোন বাহনে যাব, এটাও শিক্ষা। তো লেখকদের জন্য বড় শিক্ষাটা হলো তার আরো অনেক কিছু আছে। আমি বানানেরটা আমার জন্য নির্ধারণ করা হয়েছিল, শুধু বানান নিয়ে বলছি। এখানে কবিতা লেখে অলংকার নিয়ে বলবো না, এখানে গল্পকারের কি কি লাগে, প্লট কি করে, সেটা নিয়ে ভিন্ন ক্লাস হতে পারে, কিন্তু বানান লাগে সবার। আমি বাইরে ওইভাবেই বলছিলাম বানান এই জন্য যে বানান সবাই লাগে, যে দলিল লেখক সেও বানান লাগে, তারও বানান লাগে। তো বানানটা জানার জন্য কঠিন যে নয় সেটা কিন্তু আমি প্রথম কথাটি বুঝলাম, যে এই রিরস্বয়ের ব্যাপার, রস্বই দীর্ঘকার ব্যাপার। তো এখন পাঠ্যপুস্তক বোর্ডের একজন বড় কর্মকর্তা, সে পরীক্ষা বানান রয় রশ্মি দিয়ে দেয়। আমি বললাম যে আপনি রশ্মি লিখছেন কেন? প্রায় হইলেই হয়, ই তো আমি না, এটা তো দুইটাই আছে, একটা পরীর একটা ই, একটা ইচ্ছার একটা ই, দুইটাই মিলে আমি কেউ জোর দিবেন না, তা ও লাগে না। এই লেভেলের লোক বলে লাগে। আমি একবার ছন্দের ক্লাস নিতে গেছি, বিকালে ছন্দ নিয়ে আলাপ করবো, তো বানানের প্রসঙ্গ আছে সেই জন্য বলি। উনি নাইমের ডিরেক্টর, তার মানে যারা বিসিএস পাস করে কলেজে চাকরি করবে তাদের প্রশিক্ষণ দেয়, এবং ওই প্রতিষ্ঠানে তিনি ফুল প্রফেসর, তার মানে একেবারে চাকরিরও টপ লেভেলে। তো আমরা ছন্দে 4টা লাইন রবীন্দ্রনাথের লাইন লিখে বললাম যে এটা স্বরবৃত্তের কবিতা ছিল, এটার অক্ষরবৃত্তে রূপান্তর করো, ভাব ঠিক রেখে। আবার নজরুলের একটা দিয়েছি। তো সে রবীন্দ্র বানান লিখছে বয় রশ্মি, নয় দয় র, আবার নাক আলাদা। কাজী নজরুল লিখছে কয় জয় রশ্মি। এখন আমি যখন কাজী নজরুল রশ্মি কয়, দাদা এখন তো কাজী বানান সব রশ্মিকার, সব কাজী রশ্মিকার, কাজী নজরুল রশ্মিকার হয় নাই, এটা তার নাম। ওই যে আগে যে বললাম নাম। আর রবীন্দ্রনাথ রশ্মিকার লিখলেন কেন? ও আমাদের শিক্ষানীতিতে, আমি প্রথম নাম বলি নেই, যে আমি বললাম আমার এক ভাই, আমার এক বন্ধু এরকম একটা ভুল করেছে, কিন্তু রবীন্দ্রনাথ নজরুলের নামের বানান আমরা কেন ভুল করবো? ওর নামে হাবিব এমনরে এই কার্ডে লেখা হয়েছে বয় রশ্মি দিয়ে, এটা ভুল হইতে পারে, হাবিব এমন অত বিখ্যাত না, ধরে নিলাম, কিন্তু রবীন্দ্রনাথ নজরুলের নামের বানান কেন ভুল করবো? আপনি ক্লাস 4-এর পাঠ্য বইতে দেখেন নজরুলের খেয়া কবিতাটা লেখা হয়েছে নজরুল। এখন যেটা পাঠ্য মানে ক্লাসে স্কুলে গিয়ে, প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন ক্লাস 4-এর পাঠ্য বইতে বাংলায় নজরুল রয়েছে, রয় রস্যটা বাদ গেছে, ভুলেই হয়েছে। কিন্তু এই ভুল পাপ, এটা অমার্জনীয়। আমার কোটি কোটি বাচ্চারা এই ভুলটা বুঝবে না, তাই না? এখন এই কবিতার বই একটা ভুল দেখলে ওটা সমাজের খুব বেশি ক্ষতি হইল না, কিন্তু ওই পাঠ্য বইতে ভুল দেখানো পাপ। কোটি কোটি লোক এটার একেবারে মানে কি বলা যায় যে শাস্তিযোগ্য অপরাধ, জেল জরিমানা হওয়া উচিত এই যোগ্য অপরাধ, কিন্তু আমাদের এখানে কে কার গা করে। তো ওনাকে যখন বললাম রবীন্দ্রনাথ, উনি বললেন আমার শিক্ষানীতিতে আছে অনুধাবন করতে পারলেই সে নাম্বার পাবে, আপনি এখানে নাম্বারে 5 থাকলে আমাকে 5 দিতে বাধ্য। তো আসলে আমাদের শিক্ষানীতিতে বলা আছে, আপনি কি রবীন্দ্রনাথকে এখানে মোস্তফা নুরুল ইসলাম বুঝেছেন, এখানে কি জসিমউদ্দিন বুঝেছেন, এখানে কি সত্যেন্দ্র রবীন্দ্রনাথই তো বুঝছেন, তাহলে আমি অনুধাবন করতে পেরেছেন, আমাকে পূর্ণ নাম্বার দিতে হবে। কারণ দেখেন উনি হলো নাইমের ডিরেক্টর, যিনি শিক্ষকদের শিক্ষক, তার চেতনা এই জায়গাটা রয়েছে যে অনুধাবন করতে পারি না। কিন্তু বাচ্চাদের জন্য করা হয়েছিল যাদের উপর চাপ না দেয়া, যে ওরা কোনো মতে বুঝাইতে পারলে বুঝবো যে সে টপিকসে আছে, সে জ্ঞানের মধ্যে আছে, শিক্ষার মধ্যে আছে, দেন তাদের জন্য। এদিকে ওনার জন্য ইউনিভার্সিটির অধ্যাপক হয়েছে, তো ইউনিভার্সিটির অধ্যাপক না যদি কলেজ, ইউনিভার্সিটির অধ্যাপকের মর্যাদাই তো। সে যদি বলে অনুধাবন করতে পারছে রবীন্দ্রনাথ, তাই বয় রশ্মি না আলাদা লিখলো, আমাকে নাম্বার দিতে হবে। তা আমার আর কোনো জবাব দেওয়ার রইল না, যে আসলে তোমার শিক্ষানীতিতেই ব্যাখ্যা করা উচিত ছিল, যেটা ছাত্র পর্যায়ে থাকে।